হাই, আমি মৌমিতা। এলিটে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমরা হিউম্যান ফিজিওলজি শুরু করেছিলাম। তো হিউম্যান ফিজিওলজির মধ্যে অলরেডি প্রথম আমরা একটা লেসন পড়েছি ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে, আর আগের দিন আমরা শুরু করেছি আমাদের শ্বাসতন্ত্র সম্পর্কে। আগের ক্লাসে আমরা শ্বাসতন্ত্রের বিভিন্ন গঠনগুলো সম্পর্কে জেনেছি, কি কি রয়েছে, কোথায় রয়েছে। আজকে আমরা দেখবো অ্যাকচুয়ালি যে কিভাবে আমরা শ্বাস প্রশ্বাস নিই। তাহলে চলো শুরু করা যাক যে নিঃশ্বাস প্রশ্বাস এবং শ্বসনের সেকেন্ড পোর্শন যেটা শ্বাসকৌশল। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। এই যে নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বসন আমরা বলছি, এই শ্বাস আমরা সহজ কথায় কি জানি যে শ্বাস প্রশ্বাস যখন আমরা নিই, যে শ্বাস যখন নিচ্ছি তখন অক্সিজেন আমরা পরিবেশ থেকে ভেতরে নিচ্ছি, আবার যখন শ্বাস ছাড়ছি তখন কি করছি যে কার্বন ডাই অক্সাইড আমরা দেহ থেকে এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছি। এটা বলতে খুব সহজ লাগলেও এর কিন্তু একটা বিশাল বড় মেকানিজম আছে, আর মেকানিজমটা কিন্তু খুব ইন্টারেস্টিং, সহজ বলতে গেলে। তাই চলো দেখে নিই যে কি কি হয় এতে। নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আমাদের 5টা স্টেপ আছে। কি কি? ব্রিদিং, গ্যাসীয় আদান প্রদান, গ্যাসীয় বস্তুর পরিবহন, কলা রক্তের মধ্যে গ্যাসের আদান প্রদান হবে, আর হবে কোষীয় শ্বসন। আমরা আজকের ক্লাসে দেখব ব্রিদিং সম্পর্কে। ব্রিদিং কোনটা? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি আবার কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এইটা হচ্ছে আমাদের ব্রিদিং। তাহলে ব্রিদিং এ আমরা দুটো জিনিস পেলাম, যে অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি। এই অক্সিজেন গ্রহণ, এটাকে আমরা বলি ইনহেলেশন, আর কার্বন ডাই অক্সাইড যেটা ত্যাগ করছি তাকে আমরা বলি এক্সহেলেশন। এবার পরীক্ষার খাতায় হয়তো গুলিয়ে ফেলতে পারি যে ইন কোনটা এক্স কোনটা। আমি কিভাবে মনে রাখি? এক্স, এক্স থেকে এক্সিট, এক্সিট মানে বাইরে বেরিয়ে যাওয়া, আর ইন কোনো কিছু ইন বলতে সেটার ভিতরে ঢুকে যাওয়া বোঝায়। তাহলে ইনহেলেশন, অক্সিজেন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, আর এক্সহেলেশন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড আমরা দেহ থেকে বাইরে বের করে দিচ্ছি। ব্রিদিং এর হচ্ছে এই দুটো স্টেপ। ইনহেলেশনের আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ইন্সপিরেশন, আর এক্সহেলেশনকে বলি এক্সপিরেশন। বাংলায় যদি বলতে চাই তাহলে এইটা হচ্ছে আমাদের প্রশ্বাস, আর এইটা নিঃশ্বাস। আসলে আমরা সবাই ভুল বলি, নিঃশ্বাস নিই এইটা বলি, অ্যাকচুয়ালি আমরা নিঃশ্বাস ছাড়ি আর প্রশ্বাসটাকে নিই। কেন এই জিনিসের আমরা প্রয়োজন সেটা আগের ক্লাসে একবার বলেছি, এই ক্লাসে আরো একবার রিপিট করে দিই। যে আমরা জানি যে যে কোনো লিভিং অর্গানিজম সেল দিয়ে গঠিত। এবার এই সেলের যাবতীয় কাজকর্ম করার জন্য কি প্রয়োজন? এনার্জি প্রয়োজন। এনার্জি সে কোথা থেকে পাবে? এনার্জি পাবে এটিপির মাধ্যমে। এটিপির ফুল ফর্ম আমরা আগেও পড়েছি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপিকে ভেঙেই আমরা কিন্তু আলটিমেট আমাদের শক্তিটা পাবো। তাহলে এটিপি সেলের মধ্যে কিভাবে তৈরি করতে হবে? সেলের মধ্যে এই গ্লুকোজ থাকে, গ্লুকোজের সম্পূর্ণ দহন করতে হবে অক্সিজেনের উপস্থিতিতে। এবার গ্লুকোজকে যখন আমরা অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণরূপে দহন করব বা পোড়াবো, তখন আলটিমেট আমরা কি পাবো? এটিপি পাবো, আর পাবো কার্বন ডাই অক্সাইড। তাহলে এই কোষের মধ্যে গ্লুকোজ কোথা থেকে আসছে? আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম পরিপাকতন্ত্র সম্পর্কে। তখন আমরা দেখেছিলাম যে খাবারের মাধ্যমে কিন্তু জটিল খাদ্যবস্তুকে আমরা টুকরো টুকরো করে ভেঙে আলটিমেট গ্লুকোজ পাই। সেই গ্লুকোজ কি হয়? আমরা অ্যাবজর্ব করি, অ্যাবজর্ব করে সেটা কোষের মধ্যে চলে যায়। কোষে গ্লুকোজ চলে গেল, তাহলে গ্লুকোজ পেয়ে গেছি। অক্সিজেনটা কোথা থেকে পাবো? ধরো এইটা হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রের গঠন। এটা আমি সিম্পলিফাই করে আঁকলাম। এটা হচ্ছে আমাদের নাসারন্ধ্র, ফ্যারিংস,
এই লম্বা টিউবটা হচ্ছে ট্র্যাকিয়া, আর এইটা হচ্ছে আমাদের ফুসফুস। আমরা কি করি, পরিবেশ থেকে কিন্তু অক্সিজেন গ্যাস গ্রহণ করি। অক্সিজেন গ্যাস গ্রহণ করার পরে সে আস্তে 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 এই লাংসের মধ্যে যে আমরা পড়েছিলাম একটা স্ট্রাকচার গোল আঙুরের মতো, এটাকে বলা হয় অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের মধ্যে আলটিমেট অক্সিজেন আসে। এই অক্সিজেন কি হয়, লাংস থেকে আমাদের এই যে 4 চেম্বার হার্ট রয়েছে সেই হার্টে যায়। হার্ট থেকে রক্তের মাধ্যমে সে সারা শরীরে পৌঁছে যায়। এখানে অক্সিজেন বাহিত রক্ত রয়েছে। এই অক্সিজেন কি করে, ধরো আমার এখন কিডনিতে এই অক্সিজেন প্রয়োজন, তাহলে রক্তের মাধ্যমে বাহিত হয়ে এই O2 যুক্ত রক্ত কিডনির কাছে আসবে, অক্সিজেন একে দেবে। অক্সিজেনটাকে ইউজ করার পর সে কি তৈরি করবে, এটিপি তো তৈরি করবে, তার সাথে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে কার্বন ডাই অক্সাইডও সে তৈরি করবে। এই ওয়েস্ট কার্বন ডাই অক্সাইডটা কি হবে, আবার এই পথে হয়ে হার্টের মধ্যে চলে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড এখন রয়েছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবার হার্টে এসেছে, হার্ট থেকে কি করবে, লাংসে চলে যাবে। একই রকম ভাবে যেভাবে অক্সিজেন নাসাপথ হয়ে আমাদের লাংসে এসেছিল, কার্বন ডাই অক্সাইডও কিন্তু এইভাবে নাক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে কোষের মধ্যে অক্সিজেন আমরা কিভাবে পাচ্ছি, আবার কেন আমরা যে কার্বন ডাই অক্সাইড শরীরের মধ্যে তৈরি হচ্ছে, সেটা তো ওয়েস্ট প্রোডাক্ট, আমাদের শরীরে কোথাও স্টোর রাখতে পারবো না, সেই ওয়েস্ট প্রোডাক্টকে আমরা একই পথ দিয়ে বাইরে পরিবেশে সেটাকে ত্যাগ করছি। তাহলে এই হচ্ছে যে কেন আমাদের অক্সিজেনের প্রয়োজন। আজকে আমরা দেখব এই ইন্সপিরেশন আর এক্সপিরেশন কিভাবে হয়। সেটা জানার আগে আমরা দেখে নিই যে মানব দেহের বিভিন্ন রকমের অ্যাক্সিস রয়েছে। মানে কিরকম জিনিসটা ঠিক, মানে আমার সামনের কোনটা দিক, আমার পিছনের দিকে কি বলবো, আমার এই যে 2 সাইড রয়েছে এই 2 সাইডকে আমি কি নামে ডাকবো, আমার মাথার পোর্শনটাকে কি বলবো, আমার পায়ের পোর্শনটাকে কি বলবো, সেই জিনিসগুলোর জন্য আমরা এই অ্যাক্সিস জিনিসটাকে দেখব। প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমাদের সামনের দিক। সামনের দিক বলতে কোনটা, আবার সামনের দিক বলতে আমার যে সাইডে আমার নাক, ঠোঁট, চোখ এসব রয়েছে, সেই সাইডটা হচ্ছে আমার সামনের দিক। এটাকে বলে ভেন্ট্রাল সাইড। একই রকম ভাবে আমার এই পিছন দিকে যদি দেখি, তাহলে দেখবো এখানে মেরুদণ্ড রয়েছে, কতগুলো হাড় এইভাবে যুক্ত হয়ে হয়ে একটা লম্বা শীট দ্বারা তৈরি করে। পিছনের দিকে যে সাইডটা রয়েছে তাকে বলে ডরসাল সাইড। তাহলে যদি এই ভেন্ট্রাল সাইড আর ডরসাল সাইডকে একসাথে আমি যুক্ত করে দিই, ধরো এই দিকটা হচ্ছে আমার ভেন্ট্রাল আর আমার এই হাতটা হচ্ছে ডরসাল, তাহলে এটা একটা অ্যাক্সিস পাওয়া যাচ্ছে। এই অ্যাক্সিসটাকে বলে ডরসোভেন্ট্রাল অ্যাক্সিস। আবার কি, এই দিকটা হচ্ছে আমার মাথার দিক আর নিচের দিকে কি রয়েছে, পা রয়েছে, তাহলে এই ওপরের সাইডকে আমি বলবো অ্যান্টেরিয়র আর নিচটাকে বলবো পস্টেরিয়র। তাহলে এই দুটো দিককে যদি আমি যোগ করি, তাহলে এখানেও একটা অ্যাক্সিস পাচ্ছি মাথা আর পায়ের মধ্যে, সেটাকে বলে অ্যান্টেরো পস্টেরিয়র অ্যাক্সিস। আরেকটা রয়েছে এই দিকের হাত আর এই দিকের হাত, বা এই দিকের পা আরেকটা উল্টো সাইডের পা, এই অ্যাক্সিসটাকে বলা হচ্ছে আমাদের, বা এই সাইডটাকে আমরা বলতে পারি ল্যাটেরাল সাইড। কেন এই জিনিসটা পড়ছি আমরা, কারণ এই যে যখন আমরা ইন্সপিরেশন বা এক্সপিরেশন পড়বো, সেইটা বোঝার জন্য এই অ্যাক্সিসটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, তাহলে কিন্তু তার মেকানিজমটা খুব ইজিলি আমরা বুঝতে পারবো। তাহলে কি কি অ্যাক্সিস পেয়েছি, এক হচ্ছে সামনে পিছনে ডরসোভেন্ট্রাল অ্যাক্সিস, একটা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টেরো পস্টেরিয়র অ্যাক্সিস, আরেকটা হচ্ছে সাইড মানে 2 হাত বরাবর, সেটা হচ্ছে আমাদের ল্যাটেরাল সাইড। চলো তাহলে এবার দেখে নিই যে কিভাবে এই যে থোরাসিক চেম্বারে কিভাবে ইন্সপিরেশনটা হচ্ছে। আগে আমরা পড়েছি, আগে ক্লাসগুলোতে অনেকবার এই জিনিসটা রিপিট করেছি যে আমাদের বডিটা ঠিক এই মাঝখানটা হচ্ছে ফাঁকা ঢোলের মতো,
এই অংশটা, এইটাকে কি বলে, এই ফাঁকা অংশটাকে বলা হয় সিলোম। এই সিলোমের মাঝ বরাবর, মানে ঠিক আমার বুক যেখানে শেষ হচ্ছে আর পেট যেখানে শুরু হচ্ছে, সেখানে একটা এরকম ছাতার মতো দেখতে মাসল থাকে। এই মাসলের নাম কি বলেছিলাম? ডায়াফ্রাম। উপরের যে ক্যাভিটিটা আমরা দেখতে পাচ্ছি তাকে বলে থোরাসিক ক্যাভিটি, আর নিচের যে ক্যাভিটিটা রয়েছে তাকে বলে অ্যাবডোমিনাল ক্যাভিটি। আর দুটো চেম্বারকে কে আলাদা করছে? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা নামক এক প্রকার পেশি থাকে, সে আলাদা করছে। আমাদের এই নাক থেকে শুরু করে যে শ্বাসতন্ত্র রয়েছে সেটা কিন্তু এই থোরাসিক চেম্বারের মধ্যেই থাকে। এই দুটো হচ্ছে আমাদের লাংস। তাহলে এই লাংস কিভাবে আমাদের ইন্সপিরেশন বা এক্সপিরেশন করতে সাহায্য করে সেটা আমাদের দেখতে হবে। এই ফুসফুস যে চেম্বারটাতে রয়েছে সেটা কিন্তু একেবারে এয়ার টাইট চেম্বার, মানে আশেপাশে থেকে কোনো রকম ফাঁকা স্থান নেই। এইটা যদি ফুসফুস হয়, ধরো এটা ফুসফুস আর এইটা হচ্ছে আমাদের থোরাসিক চেম্বার, আর এই লম্বা অংশটা হচ্ছে ট্রাকিয়া। এই ফুসফুসের গায়ে একটা আবরণ থাকে, আবার এই প্রাচীরটাকে ঘিরেও কিন্তু একটা আবরণ থাকে। অর্থাৎ আমরা দুটো লেয়ার পাচ্ছি ফুসফুসকে ঘিরে, যাকে বলা হয়, এই দুটো স্তর মিলিয়ে তৈরি করে আমাদের প্লুরা। প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণীর নাম। এক কথাতে উত্তর চাইতে পারে যে ফুসফুসের আবরণীর নাম কি, তখন উত্তর হবে প্লুরা। এর মাঝখানে ফ্লুইড থাকে যাকে বলে প্লুরাল ফ্লুইড। এবার এই চেম্বারটা এমন ভাবে থাকে যে আশেপাশ থেকে কোনো ফাঁকা অংশ থাকে না, যার মধ্যে দিয়ে কিন্তু এর মধ্যে বায়ু প্রবেশ করতে পারে। একমাত্র এই যে ট্রাকিয়া, এখানে আমাদের নাক রয়েছে, এই ট্রাকিয়ার মধ্যে দিয়ে কিন্তু অক্সিজেন ঢুকতে পারে আর কার্বন ডাই অক্সাইড বেরোতে পারে। তাহলে ফুসফুস হচ্ছে একটা এয়ার টাইট চেম্বার। ফুসফুসের আয়তন কিন্তু পরিবর্তন করা যায় না। ফুসফুসের আয়তন পরিবর্তন করা যায় না, এই কথাটা কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তাহলে ফুসফুসের আয়তন আমরা পরিবর্তন যদি না করতে পারি, তাহলে ধরো যে এটা হচ্ছে একটা ফুসফুসের গঠন। বাইরে থেকে যদি আমি অক্সিজেন এর মধ্যে ঢোকাতে চাই বা প্রবেশ করাতে চাই, তাহলে এর আয়তনটা নিশ্চয়ই বড় হতে হবে, নাহলে অক্সিজেন কোথায় গিয়ে থাকবে। তাহলে ফুসফুসের আয়তন যদি পরিবর্তন করা না যায়, আয়তন যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অক্সিজেন কিভাবে ফুসফুসের মধ্যে ঢুকবে, এটাই আজকে আমরা দেখব। এই ফুসফুসকে ঘিরে অনেকগুলো হাড় থাকে। কি কি থাকে? স্টার্নাম, থোরাসিক ভার্টিব্রি, রিবস আর ডায়াফ্রাম। চলো এগুলো এবার আমরা এক এক করে দেখে নেব ছবির মাধ্যমে, যে কোথায় কোন এই জিনিসগুলো কিভাবে সাজানো থাকে। এইটা হচ্ছে আমাদের একটা বেসিক ডায়াগ্রাম। এই দুটো কি? এই দুটো হচ্ছে আমাদের লাংস। এবার লাংস কি হয়, চারিদিক থেকে কিন্তু আবৃত থাকে। এবার লাংসের কোন দিকে কি কি থাকে সেটা আমাদেরকে জেনে নিতে হবে। কিভাবে থাকে? এইটা হচ্ছে আমার কোন অ্যাক্সিস ছিল, এটা হচ্ছে আমার ভেন্ট্রাল অ্যাক্সিস, মানে সামনের দিকের অংশ। আমার ঠিক এই মাঝ বরাবর একটা চ্যাপ্টা হাড় থাকে, সেটাকে বলা হয় স্টার্নাম। এই যে সবুজ মতো অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্টার্নাম। নিচে কি রয়েছে? নিচে এই ডোম শেপ যে মাসলটা রয়েছে সেটা হচ্ছে ডায়াফ্রাম। আর আমার পেছনের দিকে কি রয়েছে? পেছনের দিকে দেখতে পাবো যে কতগুলো হাড় পরপর পরপর যুক্ত হয়ে আমাদের মেরুদণ্ড তৈরি করছে। তাহলে লাংসের পেছন দিক দিয়ে এইভাবে মেরুদণ্ডটা নেমে গেছে। লাংসকে ঘিরে কি থাকে? রিবস থাকে। এইভাবে রিবস থাকে, যাকে আমরা কি বলি বাংলাতে? বুকের পাঁজর। রিবস গুলো এইভাবে পিছন দিকে মেরুদণ্ডের সাথে যুক্ত হয়ে থাকে। তাহলে ছবি দেখে আমরা সহজেই বুঝতে পারছি যে লাংস একেবারে প্রোটেক্টেড রয়েছে। আমাদের ভেন্ট্রাল দিকে রয়েছে স্টার্নাম, ডরসাল দিকে রয়েছে ভার্টিব্রা, আর ল্যাটারাল সাইডে রয়েছে আমাদের রিবস।
এবার এই রিবসের দুটো রিবসের মাঝখানে কিছু মাসলস থাকে। এই মাসলস গুলোকে বলা হয় কস্টাল মাসলস। কস্টাল মাসলস দুই প্রকারের, একটা হচ্ছে ইন্টারকস্টাল মাসলস, আরেকটা হচ্ছে এক্সটার্নাল কস্টাল মাসল। মানে যেগুলো রিবসের, ধরো এটা হচ্ছে রিবস আর এর বাইরের দিকে যে মাসলস গুলো আছে সেটাকে বলছি আমরা এক্সটার্নাল কস্টাল মাসলস, আর যেগুলো ভিতরের দিকে রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ইন্টারকস্টাল মাসলস। এই মাসলস গুলোর নাম কিন্তু মনে রাখতে হবে, সাথে ভার্টিব্রে, স্টার্নাম, ডায়াফ্রাম কোন দিকে রয়েছে সেটাও কিন্তু মনে রাখতে হবে। এবার হচ্ছে যে এই ছবিতে আসি, এই ছবিতে কি রকম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের লাংস। লাংসকে ঘিরে এই যে রিবস রয়েছে, আর পিছন দিকে রয়েছে আমাদের ভার্টিব্রা, এই যে ভার্টিব্রাল কলাম পুরো। সামনের দিকে রিবস গুলো কি হয়, স্টার্নামের সাথে যুক্ত থাকে। এখানে দেখা যাচ্ছে যে স্টার্নামের সাথে সবগুলোই কিন্তু যুক্ত আছে। সামনের দিকে রয়েছে স্টার্নাম, আর পেছনের দিকে রিবস কি হয়, মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে। তাহলে আমরা বলতে পারি যে লাংস একটা খাঁচার মধ্যে বদ্ধভাবে রয়েছে। এরপরে দেখব যে কিভাবে তাহলে অক্সিজেন আমরা বাইরে থেকে ভেতরে নিয়ে আসছি, বা কার্বন ডাই অক্সাইড ভেতর থেকে বাইরে ত্যাগ করছি। আমরা যখন 9-10-এ ভূগোল পড়তাম তখন একটা কনসেপ্ট আমরা পড়েছিলাম যে বায়ু সবসময় কি হয়, উচ্চ চাপের অংশ থেকে কোথায় প্রবাহিত হয়, নিম্ন চাপের দিকে। ধরো এখানে হাই প্রেসার রয়েছে, কোল্ড ঠান্ডা জায়গায়, এই জায়গাটার বায়ুটা হচ্ছে ঠান্ডা, যেখানে বায়ুর হাই প্রেসার রয়েছে। এইখানে যে বায়ুটা রয়েছে সেটা গরম হয়ে গেছে। ওয়ার্ম হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, আমরা জানি বায়ু যখন গরম হয়ে যায় তখন বায়ু কিন্তু এই ওপরের দিকে উঠতে থাকে। তাহলে এখানে বায়ু চলে এসেছে। বায়ু যদি এখান থেকে ওপরে চলে আসে তাহলে এই জায়গাটা নিশ্চয়ই এখন আমার ফাঁকা রয়েছে। তাহলে এবার কি হবে, যে হাই প্রেসার এরিয়া থেকে বায়ু এই লো প্রেসার যেখানে রয়েছে, যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে সেই দিকে ছুটে যাবে। ঠিক একই রকম ভাবে আমাদের ক্ষেত্রেও কি হয়, বাইরে যেহেতু অক্সিজেনের পরিমাণটা বেশি আর আমাদের শরীরের ভিতরে অক্সিজেনের পরিমাণটা কম, তাই বায়ু বা অক্সিজেন বাইরে থেকে আমাদের শরীরের ভিতরে ছুটে আসবে, মানে হাই প্রেসার থেকে লো প্রেসারের এরিয়াতে ছুটে আসবে। প্রথমে আমরা দেখব ইন্সপিরেশন সম্পর্কে। ইন্সপিরেশন কোনটা, আমি বলেছিলাম যে ব্রিদিং এর আমাদের দুটো পার্ট রয়েছে। কি কি রয়েছে, এক হচ্ছে প্রশ্বাস যেটাতে আমি অক্সিজেন গ্রহণ করছি, আর একটা হচ্ছে নিঃশ্বাস যেটাতে আমি কার্বন ডাই অক্সাইডটা দেহের বাইরে বের করে দিচ্ছি। প্রথমে পড়বো আমরা প্রশ্বাস সম্পর্কে। প্রশ্বাসকে আরেকটা কথা ভাষায় কি বলা হয়, ইন্সপিরেশন বা ইনহেলেশন। এবার আমরা আরো একটা কেমিস্ট্রিতে সূত্র পড়েছিলাম, সেটাকে বলা হয় বয়েলস ল। বয়েলস ল কি বলছে, যে কোনো জায়গায় বা কোনো কন্টেনারে যদি কিছু অণু থাকে তাহলে তার চাপ সেই কন্টেনারের আয়তনের সাথে ব্যস্তানুপাতে সম্পর্কে রয়েছে। অর্থাৎ কি, চাপ বাড়লে, চাপ যদি বাড়ে কি হবে, আয়তন কমবে। মানে ধরো আমি একটা প্রথমে এইরকম সাইজের কন্টেনার নিয়েছি, এর মধ্যে 100টা অক্সিজেনের মলিকিউল রয়েছে। তাহলে অক্সিজেনের মলিকিউল কি ছোটাছুটি করবে, ছোটাছুটি করতে করতে এই চারিদিকে ধাক্কা দেবে। ধরো প্রথমে এইরকম সাইজের একটা নিয়েছি কন্টেনার, তাহলে এই অক্সিজেনের মলিকিউল গুলো রয়েছে তাহলে চারিদিকে ধাক্কা মারবে। একই রকম ভাবে যদি আমি আরেকটু বড় সাইজের কন্টেনার নিই, সেখানেও যদি এই 100টা অক্সিজেনের মলিকিউল থাকে, তাহলে সে কি করবে, সেই ক্ষেত্রে কিন্তু সে চাপটা কম দেবে, কারণ ছোটাছুটির জন্য সে অনেকটা ফাঁকা জায়গা পেয়ে গেছে, তাই এই প্রাচীরগুলোতে চাপ কমে যাবে।
অন্যরকম ভাবে উদাহরণ দিয়ে কিভাবে বুঝতে পারি, যে ধরো একটা বড় হলঘর রয়েছে, এবার সেই হলঘরে যদি 100টা লোক থাকে, তাহলে মানে বিশাল বড় হলঘর, তাহলে দেখবো যে তার মধ্যে চাপটা একটু কম লাগছে, গ্যাঞ্জামটা একটু কম। অথচ যদি একটা ছোট্ট ঘরে 100 জন লোক থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ঘরে মনে হবে যে ভীষণ চাপ, একটু ফাঁকা কোনো জায়গা সেখানে থাকবে না। ঠিক একই রকম ভাবে এই সূত্রটাও তাই, যে চাপ বাড়লে আয়তন কমবে, বা উল্টো ভাবে বলা যেতে পারে আয়তন বাড়লে চাপ কমবে। তাহলে যদি এই আমাদের দ্বারাই সূত্র থেকে যে পি ইনভার্সলি আয়তনের সাথে রয়েছে, তাহলে কিভাবে আমরা বাতাস থেকে অক্সিজেনটা গ্রহণ করছি। এই হচ্ছে আমাদের ফুসফুস। ফুসফুসের কিন্তু আয়তন আমরা বৃদ্ধি করতে পারি না, কিন্তু আয়তন না বৃদ্ধি করলে এর মধ্যে অক্সিজেন আসতে পারবে না। কারণ আয়তন যদি এখানে বৃদ্ধি হয়, আয়তন বৃদ্ধি হলে কি হবে, এর চাপটা কমবে। 1/, মানে বোঝায় যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তন বৃদ্ধি পাচ্ছে, চাপ কমছে। চাপ এর আয়তন বৃদ্ধি করব, আয়তন বৃদ্ধি করার পরে কি হবে, চাপটা কমবে ফুসফুসের মধ্যে। আর একটু আগে আমরা কি বললাম, যে বায়ু সবসময় কি করে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ছুটে আসে। তাহলে যতক্ষণ না ফুসফুসের মধ্যে এই নিম্ন চাপটা সৃষ্টি হচ্ছে, বাতাস থেকে কিন্তু অক্সিজেন আসতে পারবে না। তাহলে সবপ্রথম আমাদের কাজ কি, সবপ্রথম আমাদের কাজ হচ্ছে যে ফুসফুসের আয়তনটাকে কিভাবে বৃদ্ধি করতে পারি। কিভাবে বৃদ্ধি করব, ফুসফুসের তো আমরা আগেই পড়ে নিয়েছি যে ফুসফুসের আয়তন বৃদ্ধি করা যায় না। এই যে ফুসফুস রয়েছে, ফুসফুসের তো আমরা দুটো লেয়ার পড়েছি, একটা ভিসেলার প্লুরা আর একটা হচ্ছে প্যারাইটাল প্লুরা। এবার ফুসফুস কি করে, যখন এই প্লুরা বা এই যে দেহ প্রাচীরের সাথে, এরপরে তো বডি ওয়াল বা আমাদের স্কিনটা চলে আসছে, ধরো এটা হচ্ছে আবার বডি ওয়াল রয়েছে, আর এর মাঝখানে হচ্ছে একটা বেলুন রেখেছি। কিরকম, আবার এই হাত দুটোর সাথে আমি আঠা লাগিয়ে দিয়েছি, আর মাঝখানে একটা বেলুনকে এইভাবে ধরে রেখেছি। এবার আমি যদি হাতটা এরকম ভাবে প্রসারিত করি, তাহলে বেলুনটাও কিন্তু সঙ্গে সঙ্গে প্রসারিত হবে, কারণ বেলুনটার সাথে আঠাটা আটকে গেছে। একই রকম ভাবে এই যে বডি ওয়ালটা রয়েছে, এই বডি ওয়ালের সাথে কিন্তু আমাদের ফুসফুসের যে লেয়ার গুলো আছে সেটা আটকে গেছে। এবার বডি ওয়াল যদি প্রসারিত হয়, বডি ওয়ালের সাথে লেগে থাকা ফুসফুসও কিন্তু প্রসারিত হবে। ঠিক যেভাবে বললাম বেলুনটা প্রসারিত হবে, একই রকম ভাবে ফুসফুসও কিন্তু প্রসারিত হবে। তাহলে এই যে বডি ওয়ালের সাথে আমরা কি কি পড়েছিলাম, এক পড়েছিলাম ডায়াফ্রাম ছিল, এখানে রিবস ছিল, স্টার্নাম ছিল, কস্টাল মাসেলস ছিল, আর ভাট্রিবি ছিল। এই সমস্ত জিনিসগুলোর সংকোচন প্রসারণের ফলে আমরা কিন্তু ফুসফুসের আয়তনটাকে বৃদ্ধি করতে পারি। কিভাবে বৃদ্ধি করতে পারি সেটাই এবার দেখব। কি হয় যে ফুসফুসের আয়তন প্রথমে তো দেখলাম যে বৃদ্ধি করতে হবে। ফুসফুসের যেহেতু নিজভাবে আমরা আয়তনটা বৃদ্ধি করতে পারি না, তাই কি করব, থোরাসিক ক্যাভিটির আয়তনটা বৃদ্ধি করতে হবে। এই থোরাসিক ক্যাভিটির আয়তন কিভাবে বৃদ্ধি করব, এই হচ্ছে আমাদের ফুসফুস, আর এইটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। প্রথমে কি করব, ডায়াফ্রাম এই পজিশনে আছে, অর্থাৎ নিচের দিকে রয়েছে। যদি সিগন্যাল আসার পরে ডায়াফ্রামটা একটু ধরো নিচের দিকে নেমে গেল, কিরকম, প্রথমে ডায়াফ্রাম এই পজিশনে ছিল, তারপরে নিচের দিকে নেমে গিয়ে এরকম ফ্ল্যাট হয়ে গেল। প্রথমে ছাতার মতো ছিল, এরপরে ফ্ল্যাট হয়ে যাওয়ার ফলে কি হলো, এই যে অ্যান্টেরিয়ার পস্টেরিয়ার অ্যাক্সিস পড়েছিলাম, উপরের দিকটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়ার, নিচের দিকটা কি পস্টেরিয়ার। ডায়াফ্রামটা নিচের দিকে কন্ট্রাক্ট হওয়ার ফলে আমাদের এপি অ্যাক্সিসটা বৃদ্ধি পেল, বা এপি অ্যাক্সিসের দৈর্ঘ্যে বৃদ্ধি হলো। এরপরে কি হবে, এই যে রিবস গুলো আছে, প্রথমে রিবস গুলো এইভাবে থাকে, এও সিগন্যাল পাওয়ার পরে কি করবে, একটু উপরের দিকে উঠে যাবে। মানে এরকম ভাবে ছিল
রিপস গুলো। আবার ধরো এটা হচ্ছে একটা রিপস, এই দিকটা হচ্ছে একটা রিপস, আর সামনে এটা হচ্ছে স্টারনাম, আর পিছনে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার ভার্টিব্রি। তাহলে স্টারনামের সাথেও আবার পিছনের দিকে ভার্টিব্রির সাথেও রিপস গুলো আটকে আছে। রিপস প্রথমে এরকম ছিল, সিগন্যাল পাওয়ার পর এরকম ভাবে উপরের দিকে উঠে গেল, তাহলে এই ক্ষেত্রেও আয়তন বৃদ্ধি হলো। তাহলে এখন রিপস গুলো এইভাবে উপরের দিকে উঠে গেছে। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি ল্যাটারাল দিকেও এর আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। আবার একই রকম ভাবে কি হয়, স্টারনাম দেখবে আমরা নিঃশ্বাস নেওয়ার সময় বুকটা যেন মনে হয় ফুলে উঠছে বা ওপরের দিকে উঠে যাচ্ছে। স্টারনাম প্রথমে এরকম ছিল, এইভাবে ওপরের দিকে আউটওয়ার্ড সাইডের দিকে কিন্তু মুভ করে, আউটওয়ার্ড ডিরেকশন আর আপওয়ার্ড ডিরেকশনে। আসলে রিপস কিভাবে মুভ করে, রিপসের মধ্যে যে আমরা পড়েছিলাম বিভিন্ন রকমের কস্টালস মাসলস গুলো আছে, এই মাসলস গুলো মুভ করার জন্যই রিপস এরকম ভাবে প্রথমে নিচে থাকে, তারপরে উপরের দিকে উঠে যায়। আমরা জানি যে এই জিনিসটা আমরা আবারও পরে পড়বো, যে আমরা কেন এই যে চলাচল করতে পারছি, কথা বলতে পারছি, এগুলো একমাত্র এই যে মাসলস বিভিন্ন রকমের রয়েছে সেগুলো সঞ্চালনের জন্যই আমরা কথা বলতে পারছি, নড়াচড়া করতে পারছি। এবার এই মাসলস এর সাথে কিন্তু আমাদের হাড় গুলো যুক্ত রয়েছে। এবার এটা যদি আমার মাসলস হয় আর এটা যদি হাড় হয়, মাসলস নড়লে কিন্তু হাড়টাও নড়বে, মাসলস কে যদি আমি টানি তাহলে হাড়টাও তার সাথে চলে আসবে। সেই কারণে ইন্টারকস্টাল মাসল বা এক্সটার্নাল কস্টাল মাসল যেগুলো রয়েছে সেগুলোর কন্ট্রাকশনের জন্যই এই রিপসও কন্ট্রাক্ট হচ্ছে বা উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে ডায়াফ্রামের জন্য এপি অ্যাক্সিসে বৃদ্ধি পেল, রিপসের জন্য এইভাবে সাইডেও বৃদ্ধি পেয়েছে, আর স্টারনাম যেহেতু উপরের দিকে উঠে গেছে, উপরের দিকে আর বাইরের দিকে, সেই জন্য এর ডরসাল ভেন্ট্রাল অ্যাক্সিসও বৃদ্ধি পেয়েছে। তাহলে এর কারণে কি হচ্ছে, ডরসাল ভেন্ট্রাল অ্যাক্সিস। তাহলে আমরা সব দিকেই কিন্তু এর আয়তনটাকে বৃদ্ধি করতে পেরেছি। এবার যেই মাত্র আমরা এর আয়তন বৃদ্ধি করতে পারবো তখন কি হবে, আয়তন বৃদ্ধি মানে কি, এটা হচ্ছে ফুসফুসে, ফুসফুসের আয়তন বৃদ্ধি। অর্থাৎ ফুসফুস কোথায় থাকে, থোরাসিক ক্যাভিটিতে থাকে, অর্থাৎ থোরাসিক ক্যাভিটির প্রেসার হয়ে গেছে কম। এবার যখনই প্রেসারটা কম হয়ে যাবে, আর যেহেতু বাইরে প্রেসারটা বেশি, এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে। যেহেতু এনভায়রনমেন্টের থেকে আমাদের শরীরের মধ্যে প্রেসারটা কম, তাই একে নেগেটিভ ইন্টারনাল প্রেসার বলা হয়। এর মান নেগেটিভে নয়। নেগেটিভ কেন বলছি, এনভায়রনমেন্টে ধরো কিছু একটা প্রেসার রয়েছে, সেই তুলনায় যেহেতু আমার শরীরের ভিতরে প্রেসারটা কম, তাই একে বলা হচ্ছে নেগেটিভ ইন্টারনাল প্রেসার। আর প্রেসার কোন ইউনিটে মাপা হয়, mmHg। তাহলে এই যে দেখলাম বিভিন্ন রকম ইন্টারনাল কস্টাল মাসলস, এক্সটার্নাল কস্টাল মাসল, যেগুলো সিগন্যাল পেয়ে তারপরে সে রিপসকে সঞ্চালন করছে, স্টারনামের সঞ্চালন করছে, এই সিগন্যালটা আসে কোথা থেকে, এই সিগন্যালটা আসে আমাদের মেডুলা থেকে। মেডুলা থেকে ডায়াফ্রাম সংকোচনের জন্য সিগন্যাল আসে, রিপসের সংকোচনের জন্য সিগন্যাল আসে। তাহলে এই মেডুলাটা কোথায় থাকে ম্যাডাম, আমাদের ব্রেনের তিনটে অংশ আছে। একটা হচ্ছে ফোর ব্রেন মানে অগ্র মস্তিষ্ক, দ্বিতীয় হচ্ছে মিড ব্রেন, 3 নম্বর হচ্ছে আমাদের হাইন্ড ব্রেন। এই হাইন্ড ব্রেনের আবার 3টে অংশ আছে, পশ্চাৎ মস্তিষ্কের 3টে অংশ আছে, পন্স, মেডুলা অবলাঙ্গাটা বা সংক্ষেপে এটাকে বলা হয় মেডুলা, আর সেরেবেলাম। এই জিনিসগুলো আবার আমরা যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়বো আর কিছুদিন পরেই, তখন তার স্ট্রাকচারটা ইন ডিটেলস পড়বো। এখন শুধু নামগুলো জানলেই হবে। তাহলে ব্রেনের মধ্যে যে পশ্চাৎ মস্তিষ্ক রয়েছে তারই একটা পার্ট হচ্ছে এই মেডুলা। মেডুলার মধ্যে আসলে অনেকগুলো নিউরন থাকে। এই যে ধরো কেউ যদি এখন আমাকে চিমটি কাটে বা কেউ যদি আমাকে মারে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে চিমটি কাটছে,
মারছে কিভাবে বুঝতে পারি? নিউরনের থ্রুতে আমরা কিন্তু বুঝতে পারি। নিউরন আবার কি? নিউরন হচ্ছে আমাদের দেহের দীর্ঘতম কোষ। দেখতে কেমন হয়? এরকম একটা কোষ থাকে, এটাকে বলা হয় সেল বডি, আর থাকে অ্যাকশন আর ডেন্ড্রন, লম্বা এরকম হয়। মেডুলাতে এরকম অসংখ্য নিউরন থাকে। মেডুলা থেকে সিগন্যাল আসে আমাদের এই ডায়াফ্রাম, এই কস্টাল মাসল, বিভিন্ন মাসলগুলোতে। যখনই সিগন্যাল আসে তখন তারা কি করে? কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট হওয়ার পরে ফুসফুসের আয়তনটা, ফুসফুস প্রথমে এরকম ছিল বা থোরাসিক ক্যাভিটিটা এরকম ছিল, আয়তন বৃদ্ধি পেল। আয়তন বৃদ্ধি পাওয়ার কি হলো? চাপটা কম হয়ে গেল। এবার বাইরে চাপ বেশি, ভিতরে চাপ হচ্ছে কম। আর আমরা কি পড়েছি? চাপের যেহেতু তারতম্য রয়েছে, বায়ু কি করে? সব সময় বেশি চাপের জায়গা থেকে নিম্ন চাপের দিকে ছুটে আসে। তাহলে ফুসফুসে চাপ কম, বাইরে চাপ বেশি, অক্সিজেন কি করবে? এবার আবার নাকের মধ্যে হয়ে থোরাসিক ক্যাভিটিতে চলে আসবে, এরপরে লাংসে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ইন্সপিরেশন। এরপর দেখব যে এই যে আমরা বললাম, এই এখানে একটা ছোট্ট জিনিস আছে, সেটুকু বলে নি। রিবস, প্রথমে রিবস এইরকম ছিল, এইরকম পজিশনে ছিল। যখন সিগন্যাল আসলো তখন কি হলো? রিবস উপরের দিকে উঠে গেল। ঠিক যেমন ধরো এটা একটা হচ্ছে বালতি, নিচে এখানে হ্যান্ডেল ছিল, যখনই সিগন্যাল পেল হ্যান্ডেলটা উপরের দিকে উঠে গেল। এরকম ছিল, এইভাবে উঠে গেছে। এই মুভমেন্টটাকে বলা হয় বাকেট। বাকেট মানে বালতি, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট। মেডুলা থেকে তাই এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস সংকোচনের জন্য সিগন্যাল আসে। ইন্সপিরেশনের ক্ষেত্রে মনে রাখবে যে কেবলমাত্র এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসল এটারই সংকোচন হয়। এরপর তাহলে ফুসফুসে বিশুদ্ধ বায়ুর চলন কিভাবে হচ্ছে, কিভাবে বাইরে থেকে বায়ু আসছে, তার যদি বলে কি কি লিখবো? প্রথমে বহির্নাসারন্ধ্র। বহির্নাসারন্ধ্র কোনটা? সামনে নাকে যে ফুটোটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বহির্নাসারন্ধ্র। বহির্নাসারন্ধ্র হয়ে নাসিকা গহ্বর মানে ন্যাজাল প্যাসেজ, তারপরে ল্যারিংসে আসে, গ্লটিস এপিগ্লটিস হয়ে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই ডাক্ট, অ্যালভিওলাই, তারপরে ফুসফুসে চলে যায়। ফুসফুস থেকে কি হয়? এইটা ধরো ফুসফুস রয়েছে, আর এখানে হচ্ছে আমাদের হার্ট রয়েছে। হার্টের কটা চেম্বার আমরা পড়ে এসেছি? 4টে চেম্বার। অক্সিজেন যুক্ত রক্ত প্রথমে ওপরের এই চেম্বারে আসবে। ওপরের চেম্বার দুটোকে বলা হয় অলিন্দ, আর নিচের চেম্বার দুটোকে বলা হয় নিলয়। অক্সিজেন যুক্ত রক্ত প্রথমে এই চেম্বারে আসবে। ফার্স্ট এই যে অলিন্দটা রয়েছে, এইটা হচ্ছে আবার লেফট সাইড, আর এটা হচ্ছে রাইট। লেফট অলিন্দতে আসার পর নিচে আমাদের লেফট নিলয়ে আসবে। এখান থেকে আবার রক্তবাহের সাহায্যে ধরো আবার স্টোম্যাকে লাগবে, স্টোম্যাক দিয়ে দিয়ে এখানে রক্তবাহটা চলে এসে এখানে সরু সরু পথ তৈরি করবে, যাকে বলা হয় ক্যাপিলারি। যেহেতু এই রক্তবাহগুলো অনেকটা মোটা হয়, এবার অর্গ্যানের মধ্যে ঢুকতে গেলে এই মোটা রক্তবাহগুলো সহজে ভেদ করে ঢুকতে পারবে না, তাই শাখা প্রশাখার মতো এরকম সরু ক্যাপিলারি তৈরি করে। অক্সিজেন একে দিয়ে দিল। অক্সিজেন ইউজ করার পর কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড আর এটিপি। কার্বন ডাই অক্সাইড যেহেতু ওয়েস্ট প্রোডাক্ট, কার্বন ডাই অক্সাইড আবার একই রকম ভাবে অন্য এক রক্তবাহের সাহায্যে চলে যাবে ওপরের এই চেম্বারে। তারপরে ওপরের চেম্বারটা কি চেম্বার? রাইট সাইডের অলিন্দ, তারপরে আসবে রাইট সাইডের নিলয়ে, তারপরে এটা 3 আর এটা হচ্ছে আমাদের 4। তারপরে এর এখান দিয়েও একটা পথ থাকে, সে চলে যাবে আবার লাংসে। লাংসে গিয়ে কার্বন ডাই অক্সাইডটা সে ছেড়ে দেবে, আর অক্সিজেন আবার একই রকম পথে এই সাইকেলটা রিপিট হতে থাকবে। তাহলে এইভাবে আমাদের ইন্সপিরেশন হয়। এরপর দেখব নিঃশ্বাস বা এক্সপিরেশন। নিঃশ্বাস কোনটা? যেটা আমরা বলি সেটা কিন্তু নিঃশ্বাস নয়। আমরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিলাম সেইটা হচ্ছে আমাদের নিঃশ্বাস বা এক্সপিরেশন। এক্সপিরেশন খুব সোজা, যদি ইন্সপিরেশন বুঝে গিয়ে থাকো তাহলে এক্সপিরেশন বুঝতে কোনো সমস্যা লাগবে না। যে সমস্ত মাসলস গুলোকে আমরা সংকোচন করেছিলাম সেগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো। অর্থাৎ এই যে ডায়াফ্রাম ছিল, ডায়াফ্রাম ইন্সপিরেশনের ক্ষেত্রে ফ্ল্যাট হয়ে গেছিল,
এবার এটাকে আবার আগের অবস্থায় ডোম সেট করে দিলাম। প্রথমে ধরো এইরকম ছিল, এটা হচ্ছে ডায়াফ্রাম। এবার আমি এটাকে আগের পর্যায়ে যদি দিয়ে যাই তাহলে এই যে এ আর পি, এপি অ্যাক্সিস আছে সেটা ছোট হয়ে গেল। একই রকম ভাবে রিবস গুলোকে আগের পর্যায়ে নিয়ে চলে আসলাম, তাহলে আমার ল্যাটেরাল অ্যাক্সিসও কমে গেল। আবার স্টার্নাম যেটা ওপরের দিকে উঠে গেছিল সেও, এটা যদি ওপরের দিকে উঠে গিয়ে থাকে আবার নিচের পোর্শনে চলে এসেছে, তাহলে এই জায়গার আয়তনটাও কমে গেছে, তাহলে স্টার্নামও আবার নিজের আগের পজিশনে চলে এসেছে। যেই মুহূর্তে এই সমস্ত যে মাসেলস গুলো আমরা আগে কাজে লাগিয়েছিলাম বা যে সমস্ত হাড়গুলো কাজে এসেছিল সেগুলোকে তাদের আগের পজিশনে ফিরিয়ে দিয়েছি, এর ফলে কি হলো, এর ফলে ফুসফুসের আয়তন কমে গেল। ফুসফুসের আয়তন কম অর্থাৎ ফুসফুসের মধ্যে প্রেসার বেশি। এর ফলে কি হবে, প্রেসার বেশি, আর বাইরে যেহেতু প্রেসার কম, এখানে প্রেসার বেশি কার, এই ক্ষেত্রে প্রেসার বেশি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের। পরিবেশে চাপ কম, তাই উচ্চ চাপের এলাকা থেকে কার্বন ডাই অক্সাইড এবার ফুসফুস থেকে পরিবেশে চলে যাবে। বোঝা গেছে নিশ্চয়ই যে এক্সপিরেশন কিভাবে হয়। এরপর আছে আর একটাই অংশ রয়েছে যে নিঃশ্বাস এবং প্রশ্বাস সক্রিয় পদ্ধতি না নিষ্ক্রিয় পদ্ধতি। এবার সক্রিয় পদ্ধতি কাকে বলবো আর নিষ্ক্রিয় পদ্ধতি কাকে বলবো, বায়োলজিক্যাল সিস্টেমে মনে রাখবে যে যখনই এটিপির ব্যবহার হবে তাকে আমরা বলবো সক্রিয় পদ্ধতি বা অ্যাক্টিভ প্রসেস। যদি এটিপির কোনো রকম ইউজ না হয় তাহলে আমরা সেটাকে বলবো নিষ্ক্রিয় পদ্ধতি বা প্যাসিভ প্রসেস। আমরা যখন পরিপাক সম্পর্কে পড়ছিলাম তখন ওই সহায়ক ব্যাপন, অ্যাক্টিভ চলন, অ্যাক্টিভ মুভমেন্ট এগুলো সম্পর্কে তখনও একই জিনিস পড়েছিলাম যে এটিপি ইউজ হলে অ্যাক্টিভ, না হলে সেটা হচ্ছে প্যাসিভ। কি করে পড়ে রাখবো, এটিপি ইউজ মানে এটিপি ব্যবহার হচ্ছে, এটিপি থেকে অ্যাক্টিভ দুটোতেই এ আছে। যদি ইউজ হয় তাহলে সেটা হবে অ্যাক্টিভ, যদি ইউজ না হয় তাহলে সেটা হবে প্যাসিভ বা নিষ্ক্রিয় পদ্ধতি। এবার নিঃশ্বাস এবং প্রশ্বাস কোনটা কোন ধরনের পদ্ধতি, প্রথমে বলি ইন্সপিরেশন মানে প্রশ্বাস পদ্ধতি। আমরা দেখেছিলাম যে প্রশ্বাস যখন করছিলাম বিভিন্ন রকম মাসেলসে সংকোচনের কারণে কিন্তু ফুসফুসের আয়তন বা থোরাসিক ক্যাভিটির আয়তন বৃদ্ধি হওয়ার জন্য সহজে অক্সিজেন পরিবেশ থেকে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করছে। এবার আমরা এই চ্যাপ্টারটা আবারও পড়বো যখন আমরা চলন গমন পড়বো, যে মাসেলস কিভাবে মুভ করে তখন ভালো করে ডিটেলসে পড়বো। কোন রকম মাসেলসের মুভমেন্টের জন্য বা সংকোচন প্রসারের জন্য কিন্তু এটিপি মাস্ট, এটিপি লাগবেই। এটিপি যদি ইউজ না হয় তাহলে কিন্তু সেই মাসেলসটা মুভ করবে না। তাই যেহেতু ইন্সপিরেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম মাসেলসের সংকোচন প্রসারণ হচ্ছে, তাই আমরা বলতে পারি ইন্সপিরেশন একটা অ্যাক্টিভ প্রসেস, কিন্তু নিঃশ্বাস হচ্ছে প্যাসিভ প্রসেস। কেন প্যাসিভ প্রসেস, এইখানে সেইভাবে মাসেলসের কোন রকম কন্ট্রাকশন হচ্ছে না। যে মাসেলস গুলো ইন্সপিরেশনের ক্ষেত্রে কন্ট্রাক্টেড হয়ে গেছিল তারা আবার পুনরায় নিজে নিজেই আগের অবস্থাতে ফিরে আসছে। সেই কারণে নিঃশ্বাস হচ্ছে আমাদের ক্ষেত্রে একটা প্যাসিভ প্রসেস, অর্থাৎ এখানে এটিপি ইউজ হয় না। তাহলে আজকের ক্লাসে আমরা জেনে নিলাম যে ইন্সপিরেশন এবং এক্সপিরেশন কিভাবে হয়। পরের দিনের ক্লাসে আমরা দেখব বাকি যে 4টে স্টেপ ছিল সেই স্টেপগুলো, মানে গ্যাসীয় আদান প্রদান কিভাবে হয়, এই যে অক্সিজেন লাংসে আসলো, লাংস থেকে এবার ও বিভিন্ন অঙ্গে বা হৃৎপিণ্ডে কিভাবে পৌঁছে যাবে, রক্তের মাধ্যমে সে কিভাবে বিক্রিয়া করে বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে সেগুলো দেখব। আর আমরা কি দেখবো, আর দেখবো রেসপিরেটরি ভলিউমস আর ক্যাপাসিটি, আর কয়েকটা রোগ আছে সেগুলো সম্পর্কে দেখবো।
তোমরা যদি এই সম্পর্কে নোট পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে এলিট অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নিও। সেখান থেকে তোমরা এই নোটস পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল সবকিছু পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন রকমের এমসিকিউ তোমরা কিন্তু সহজেই প্র্যাকটিস করতে পারবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।